আসসালামু আলাইকুম। জাইটস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি তথা বার্ষিক পরীক্ষার উপযোগী আজকের এই লেসনটিতে আমরা 152 থেকে 155 পর্যন্ত সম্পূর্ণ সমাধান দেখব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথে যত বেশি পারো শেয়ার করে জানিয়ে দাও। আমাদের বার্ষিক পরীক্ষা তথা সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি চলমান রয়েছে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। বৃত্তচাপ। মিতা তার খাতার উপর চুরি রেখে একটি বৃত্ত আঁকে, কিন্তু বৃত্ত আঁকার পর অসাবধানতাবশত চুরিটি পড়ে গিয়ে দু টুকরো হয়ে যায়। কিন্তু সে মন খারাপ না করে টুকরো দুটিকে কুড়িয়ে আবার পাশের ছবির মতো চিত্র আঁকে। চুরির ছোট টুকরোটিকে ABC এবং বড় টুকরোটিকে ADC দ্বারা চিহ্নিত করে। ভেবে বলো তো, বৃত্তের এই দুটিকে কি বলা যায়? চিত্রে তোমরা হাতের ডান দিক থেকে দুটি চিত্র দেখতে পাচ্ছ। একটি হচ্ছে ABC দ্বারা এবং আরেকটি হচ্ছে দুটি অংশে খণ্ডিত করেছে তার অংশ। এখন ABC অংশ যে খণ্ডিত ছিল তাকে আমরা বলতে পারি বৃত্তের চাপ, আর ADC যে অংশটি ছিল সেটাকে বলতে পারি বৃত্তের অধিচাপ। তো যদি চুরির টুকরো দুটি দৈর্ঘ্য সমান হতো তবে যে কোনো এক ভাগকে আমরা কি বলতে পারতাম? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানার জন্য অমিয়ার তৈরি করা মডেলটি আবার পর্যবেক্ষণ করতে হবে। মডেলটিতে AC কাঠি বৃত্তের ব্যাস, যার A ও C বিন্দু দুটি বৃত্তের ওপর অবস্থিত। এবার একখণ্ড সুতা বৃত্তের ওপর ঘুরিয়ে AC কাঠি দ্বারা বিভক্ত বৃত্তটির AEDC এবং ABC চাপ দুটির দৈর্ঘ্য আলাদাভাবে মেপে দেখো। নিশ্চয়ই AC কাঠিটি বৃত্তটিকে সমান দুটি ভাগে ভাগ করেছে, তাই না? সেই ক্ষেত্রে যে কোনো এক ভাগকে আমরা অর্ধবৃত্ত বলবো। আর আমরা তো জানি বৃত্তটির সম্পূর্ণ দৈর্ঘ্য হলো বৃত্তের পরিধি। বৃত্তের আরও কি অংশ আছে চলো জেনে নিই। তুমি তোমার খাতার উপর তোমার আনা মাস্কিং টেপ বা অ্যাডহেসিভ টেপ রেখে দুটি বৃত্ত এঁকে নাও। এবার বৃত্তক্ষেত্র দুটি কেটে যথারীতি দুইবার ভাঁজ করে এদের কেন্দ্র ও দ্বারা চিহ্নিত করো। একটি বৃত্তক্ষেত্রে ব্যাস নয় এমন একটি যা AB আঁকো। লক্ষ্য করো AB যা বৃত্তক্ষেত্রটি দুটি সমান ভাগে ভাগ করেছে। প্রতিটি ভাগকে আমরা কি বলতে পারি? প্রতিটি ভাগকে আমরা বৃত্তাংশ বলবো। কিন্তু ক্ষেত্র দুটো কি সমান মনে হয়? না, ক্ষেত্র দুটো বড় এবং আরেকটি ছোট হয়েছে। বড় বৃত্তাংশটিকে অধিবৃত্তাংশ এবং ছোট বৃত্তাংশটিকে উপবৃত্তাংশ বলা হয়। তোমরা কিন্তু হাতের বাম দিকে হলুদ রং করা অংশটিকে দেখতে পাচ্ছ, যার নাম রয়েছে অধিবৃত্তাংশ, যেটি বড়, এবং উপবৃত্তাংশ যেটি নীল কালারে দেখতে পাচ্ছ এটি হচ্ছে উপবৃত্তাংশ নামে পরিচিত। এবার তোমার পছন্দ মতো দুই রকমের রং দিয়ে ক্ষেত্র দুটি রং করে নাও। অপর বৃত্তক্ষেত্রের কেন্দ্র থেকে পাশের চিত্রের মতো OA এবং OB দুটি ব্যাসার্ধ আঁকো, যেটা হাতের ডান দিকে দেখতে পাচ্ছ তোমরা। এবার ভেবে দেখো তো, এই OA ও OB ব্যাসার্ধ এবং AB চাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলা যায়? এদেরকে বৃত্তকলা বলতে পারি। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটি। আর বড় বৃত্তকলাকে অধিবৃত্তকলা এবং ছোট বৃত্তকলাকে উপবৃত্তকলা বলা যেতে পারে। যদি AB যা ব্যাস হয় তবে বৃত্তাংশ দুটি কিরূপ হবে এবং তাদের কি নাম দেওয়া যায় চিত্র এঁকে এবার সিদ্ধান্ত নিতে বলেছে। এটা তোমরা নিজেরা করে নিতে পারবে। এবার হচ্ছে বৃত্তস্থ কোণ। সাদা ককশিটের পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নাও। বৃত্তটির কেন্দ্র O দ্বারা চিহ্নিত করো। এবার কাঠি দুটি এমনভাবে ককশিটে বসাও যেন এদের এক মাথা C বিন্দুতে বৃত্তের ওপর একত্রে এবং অপর মাথা দুটি বৃত্তের ওপর A ও B বিন্দুতে থাকে। লক্ষ্য করো ADB চাপের বিপরীত পাশে কোণ ACB উৎপন্ন হয়েছে কিনা। তোমরা হাতের বাম দিকে একটি বৃত্ত দেখতে পাচ্ছ, যার এখানে বলেছে কোণ ADB, অর্থাৎ হচ্ছে আমাদের ADB এর বিপরীত পাশে একটি চাপ কোণ ACB, অর্থাৎ এদিকে কিন্তু আমাদের একটি কোণ তৈরি করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে হবে ACB কোণই হচ্ছে ADB চাপের উপর বৃত্তস্থ কোণ। এবার তোমরা যদি ACB কোণের চাপের ওপর বৃত্তস্থ কোণ বের করতে চাও তাহলে এটি হবে ADB কোণ। অর্থাৎ আবার
আরও দুটি কাঠি ককশিটের চিত্রের মতো এমনভাবে বসাও যেন এদের এক মাথা একত্রে ডি বিন্দুতে বৃত্তের ওপর এবং অপর মাথা দুটি বৃত্তের ওপর এ ও বি বিন্দুতে থাকে। এক্ষেত্রে এসিবি চাপের বিপরীত পাশে ডি বিন্দুতে এ কোণ এডিবি উৎপন্ন করে। এই কোণ এডিবি হল কোণ এসিবি চাপের ওপর আরও একটি বৃত্তস্থ কোণ। অপর দুটি কোণ হচ্ছে অর্থাৎ কোণ সিএডি ও কোণ সিবিডি কে কি কোণ বলা যেতে পারে? তোমরা কিন্তু এটা বুঝতে পেরে গেছো আশা করি। কেন নয়, যখন তুমি প্রথম এডিবি কোণের কথা বলবে এটার অপর প্রান্তে কিন্তু আরও একটি কোণ তৈরি হবে। এটার হচ্ছে এটার বিপরীত কোণ অর্থাৎ বিপরীত পাশের বৃত্তচাপ। এবং কোণ এসিবি এর বেলায় যদি আবার নির্ণয় করতে চাও তাহলে আবার কিন্তু কোণ এডিবি পাবে, অর্থাৎ একটি কোণে আরেকটি কোণের বিপরীত। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এবার আমাদের একটি একক কাজ দেওয়া রয়েছে, একক কাজটি পূরণ করতে হবে। বিভিন্ন দৈর্ঘ্যের কাঠি দিয়ে বৃত্তের কোনো একটি চাপের উপর একটি বৃত্তস্থ কোণ তৈরি করা যাবে। উত্তর: বিভিন্ন দৈর্ঘ্যের কাঠি দিয়ে বৃত্তের কোনো একটি চাপের উপর অসংখ্য বৃত্তস্থ কোণ তৈরি করা যাবে। তাহলে যদি একের অধিক বৃত্তস্থ কোণ তৈরি করা যায় তাহলে কোণগুলো তৈরি করে চাঁদার সাহায্যে সেগুলো মেপে দেখো। প্রয়োজনে খাতায় ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত বানিয়ে প্রতিটিরই কোনো একটি চাপের উপর একইভাবে একাধিক বৃত্তস্থ কোণ তৈরি করো ও কোণগুলো মেপে পর্যবেক্ষণ করো। তারপর শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। তাহলে চলো আমরা কিছু বৃত্ত যে অঙ্কন করেছি সেটা একবার দেখে নিই, তারপর হচ্ছে শূন্যস্থানগুলো পূরণ করব। দেখতে পাচ্ছ যে আমি হাতের বাম দিক থেকে যদি দেখাই, এটা হচ্ছে তোমার চিত্র 1, ঠিক আছে, আর এটা হচ্ছে চিত্র 2 এবং সর্বশেষ রয়েছে চিত্র 3। এখন চিত্রে তুমি এ বি চাপের ওপর এই যে এখানে এ এখানে বি, এই এ বি চাপের ওপর কোণ এ পি ওয়ান বি, দেখো এ পি ওয়ান বি এবং কোণ এ কিউ ওয়ান বি এবং কোণ এ আর ওয়ান বি সি, এটা দেখতে পাচ্ছ তুমি এ বি চাপের ওপর রয়েছে এ বি চাপের মধ্যে। এবার দ্বিতীয় চিত্রের দিকে তুমি যদি তাকাও তাহলে সিডি চাপের ওপর তুমি দেখতে পাবে এখানে সি এবং এখানে ডি। এই সিবি চাপের ওপর যথাক্রমে কোণ সিপি টু, কোণ সিপি টু ডি, কোণ সি কিউ টু ডি এবং কোণ সি আর টু ডি, অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু একটি করে কোণ তৈরি হয়েছে। এবং তৃতীয় চিত্রে ইপি রেখাংশ, যেটি আমি নামকরণ করেছি, এটা দুঃখিত এখানে এফ হবে, ইএফ চাপের ওপর কোণ ইপি থ্রি এফ, দেখো এখান থেকে দেখতে পাচ্ছ ই পি থ্রি এবং এফ, এটি হচ্ছে একটি কোণ। তারপর কোণ ই কিউ, কোণ ই কিউ থ্রি এফ, ঠিক একইভাবে এই কিউ থ্রি থেকে এফ পর্যন্ত এবং কোণ ই আর থ্রি এফ পর্যন্ত। অর্থাৎ আমরা যথাক্রমে চিত্র 1, 2, 3 ইত্যাদিতে বিভিন্ন রকমের কোণ উৎপন্ন দেখেছি, যেখানে চিত্রে 1 প্রত্যেকটির ক্ষেত্রে আমরা 50 ডিগ্রি, চিত্র 2 এর ক্ষেত্রে 115 ডিগ্রি এবং চিত্র 3 এর ক্ষেত্রে 60 ডিগ্রি করে আমরা কোণগুলো দেখিয়েছি। এবার আমাদের যে শূন্যস্থানগুলো রয়েছিল তার উত্তরগুলো জেনে নিব। প্রথমে বলেছে ক, কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সেগুলো হচ্ছে সূক্ষ্ম কোণ ও সমান, এটি কিন্তু প্রথমটির উত্তর। দ্বিতীয়, বৃত্তের অধিচাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো স্থূলকোণ ও সমান। তৃতীয়ত, বৃত্তের উপচাপ ও অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ। 2 সমকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। আর কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। তারপর চ, কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূলকোণ। আশা করি এই উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছ। এবার আমাদের আরও একটি কাজ রয়েছে, যেখানে বলেছে নিচের বিষয়গুলোর মধ্যে পার্থক্য পাশের বাক্সে লেখার জন্য। এটা তোমার পাঠ্য বইয়ের 154 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তাহলে চলো আমরা উত্তরগুলো জেনে নিই। প্রথম প্রশ্ন ছিল উপবৃত্তচাপ ও উপবৃত্তাংশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ছোট প্রশ্নের জন্য এই সংজ্ঞাগুলো খুবই জরুরি, তাই তোমরা এই সংজ্ঞাগুলো ভালো করে শিখে নিবে। তো উপবৃত্তচাপ 1 নম্বর আমরা বলতে পারি সংজ্ঞা হিসেবে, বৃত্তের ছোট দৈর্ঘ্যের চাপকে উপবৃত্তচাপ বলে এবং উপবৃত্তাংশ হচ্ছে বৃত্তাংশের ছোট অংশটিকে বলা হয় উপবৃত্তাংশ। 2,
উপবৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে পাই রেডিয়ান বা 180 ডিগ্রি অথবা 2 সমকোণ অপেক্ষা কম কোণ তৈরি করে অথবা দখল করে, কিন্তু অপরদিকে উপবৃত্তাংশে একটি বৃত্তের যে কোনো অংশ যার পরিধি 2πr এর থেকেও কম। এখন চিত্রে তোমরা 3 নম্বরে দেখতে পাচ্ছ হাতের বাম দিকে উপবৃত্তচাপ, এটি মূলত এখানে লিখে দিবা হচ্ছে উপবৃত্তচাপ। আর হাতের ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ যে উপবৃত্তাংশ কালো অংশটুকু হচ্ছে মার্ক করা, অর্থাৎ এটি হচ্ছে বৃত্তাংশ, ঠিক আছে। এবং হাতের তুমি যে বাম পাশে দেখেছিলে চিত্রটি খালি যে অংশটুকু, এটি মূলত হচ্ছে উপবৃত্তচাপ। আর অধিবৃত্তচাপ হচ্ছে বৃত্তের বড় দৈর্ঘ্যের বৃত্তচাপকে অধিবৃত্তচাপ বলে, আর অধিবৃত্তাংশ হচ্ছে বৃত্তাংশের বড় অংশটিকে বলা হয় অধিবৃত্তাংশ। 2. অধিবৃত্তচাপ বৃত্তের কেন্দ্র পাই রেডিয়ান বা 180 ডিগ্রি বা 2 সমকোণ অপেক্ষা বেশি কোণ দখল করে, আর অধিবৃত্তাংশ বা অধিবৃত্তাংশের বেশি অংশ নিয়ে গঠিত হয়। এখন 3 নম্বরে তোমরা উপরে যে চিত্রটি দেখেছিলে এরই অনুরূপ দেখতে পাবে, কিন্তু এটার বেলায় একটু ভিন্নতা রয়েছে। তা হচ্ছে উপরে যে চিত্রটা আমরা দেখেছিলাম সেখানে হচ্ছে উপবৃত্তচাপটা উপরের দিকে রয়েছিল এবং উপবৃত্তাংশের অংশটুকু উপরের বৃত্তের দিকে রয়েছিল, কিন্তু নিচের যে আমরা অধিবৃত্তচাপ এবং অধিবৃত্তাংশ দেখতে পাচ্ছি, এটার রেখাটা মূলত হচ্ছে নিচের দিকে প্রকাশ করেছে। এবার আমরা বৃত্তাংশ জেনে নেব। যা দ্বারা বিভক্ত হওয়া বৃত্তের প্রতিটি ভাগকে বৃত্তাংশ বলে, আর বৃত্তের ওপর চাপ দ্বারা কেন্দ্রের সাথে সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলে। তারপর বড় বৃত্তাংশটিকে অধিবৃত্তাংশ, ছোট বৃত্তাংশটিকে উপবৃত্তাংশ বলা হয়। আর অধিবৃত্তাংশের বেলায় বৃত্তের উপর বৃত্তকলাকে অধিবৃত্তকলা, ছোট বৃত্তকলাকে উপবৃত্তকলা বলা হয়। এবার আমরা জেনে নেব কেন্দ্রস্থ কোণ সম্পর্কিত বিষয়াদি। বৃত্তস্থ কোণ তৈরি করার জন্য যে মডেলটি বানানো হয়েছে, চলো ওই মডেলে আর কি করা যায় দেখি। এবার আরও দুটি কাঠি নাও, কাঠি দুইটি এমনভাবে কক্ষিটে বসাও যেন এদের মাথা এক মাথা বৃত্তের কেন্দ্র ও বিন্দুতে কোণ উৎপন্ন করে এবং অপর মাথা দুটি বৃত্তের ওপর এ ও বি বিন্দুতে থাকে। এক্ষেত্রে কাঠি দুটির দৈর্ঘ্য কীরূপ হবে? লক্ষ্য করো, কাঠি দুটি এডিবি চাপের উপর কোণ এ ও বি উৎপন্ন করেছে, অর্থাৎ আমরা একটু আগে যে অঙ্কটি দেখে আসলাম সেখানেও কিন্তু একই জিনিস আমরা খেয়াল করেছিলাম যে বৃত্তস্থ কোণের ওপর কিন্তু কেন্দ্রস্থ কোণ এখানে দেখতে পাচ্ছি, আর আগের চিত্রে আমরা দেখতে পাচ্ছিলাম কোণ এডিবি এর ওপর কোণ এসিবি অঙ্কিত রয়েছিল। তাহলে এই ক্ষেত্রে এখানে যেহেতু কেন্দ্র বরাবর গিয়েছে তাই এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই কোণ এ ও বি হল এডিবি চাপ অর্থাৎ বৃত্তচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। হাতের ডান দিক থেকে তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ। এখানে একটি কাজ দিয়েছিল, সেক্ষেত্রে বলেছে এক্ষেত্রে কাঠি দুটির দৈর্ঘ্য কীরূপ হবে। এটির উত্তরে আমরা লিখতে পারবো ও এ এবং বি ও কাঠি দুইটির দৈর্ঘ্য সমান হবে। তোমরা দেখো যে এ থেকে ও বিন্দু পর্যন্ত যে দূরত্ব, ও থেকে বি বিন্দুর দূরত্ব কিন্তু একই, তাই এখানে দৈর্ঘ্যটি সমান হবে। এবার আমরা এই ছকটি পূরণ করে দেখব, যেখানে চাঁদার সাহায্যে মেপে দেখো এবং শূন্যস্থানগুলো পূরণ করো। চাঁদার সাহায্যে যদি আমরা মাপার কথা বলি তাহলে তোমরা কিন্তু এই যে ওপরে যে 154 নম্বর পৃষ্ঠাতে এই চিত্রটি দেওয়া রয়েছিল, এই চিত্রটি চাঁদার মাধ্যমে মেপে তারপর হচ্ছে নিচের যেই খালি ঘরটি রয়েছে এটি পূরণ করবে। চলো আমরা সমাধানটি দেখিয়ে দিই। প্রথম যে ক নম্বর সমাধানটি রয়েছে, এডিবি উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি 110 ডিগ্রি এবং কোণ এ ও বি একটি প্রবৃদ্ধ কোণ, কিন্তু একই এই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটি হলো কোণ এসিবি এর পরিমাণ 55 ডিগ্রি এবং কোণটি সূক্ষ্ম কোণ। এগুলো আমরা চাঁদা দিয়ে মেপে দেখেছি তাই এগুলো লিখতে পেরেছি, তোমরাও এগুলো মেপে ঠিক আছে কিনা মিলিয়ে নিবে। তারপর খ নম্বরে বলেছে এবার এডিবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ ও বৃত্তস্থ কোণ দুটি পর্যবেক্ষণ করে কি পেলে? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কেন্দ্রস্থ যে কোণটি দেওয়া থাকবে তা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কিন্তু অর্ধেক হবে। এসিবি অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটি হলো কোণ এ ও বি এর পরিমাণ 250 ডিগ্রি এবং কোণটি প্রবৃদ্ধ কোণ, কিন্তু
এই একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটি হলো কোণ এডিবি এর পরিমাণ 125 ডিগ্রি এবং কোণটি হলো স্থূলকোণ। পর্যবেক্ষণ করে দেখো এসিবি অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। সুতরাং আমরা বলতে পারি একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ ও বৃত্তস্থ কোণের অর্ধেক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি কেমন লেগেছে তোমার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথে যত বেশি পারো শেয়ার করে জানিয়ে দাও। সামষ্টিক মূল্যায়ন তথা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি চলছে। আসন্ন প্রত্যেকটি চ্যাপ্টারের আমরা সমাধান দেখব এক এক করে। তো সম্পূর্ণ ভিডিও ক্লাস জুড়ে আমি জাহিদ রয়েছিলাম তোমাদের সাথে। পরবর্তী লেসনে খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ সবাইকে।